আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের ৩৭ এবং ৩৮ নম্বর পর্ব। কিছু কিছু সম্পর্কে মানুষ জড়াতে চায় না, তবু ভাগ্যচক্রে জড়িয়ে যায়। একদিন, দুদিন, 3 দিন, এভাবে 1.5 মাস কেটে গেল। পাঁচফোড়ন গৃহেও সময়কাল বাড়তে লাগলো। শাহিনুরের 16তে পা দিয়েছে সে। হিসেব অনুযায়ী পাক্কা 16 বছর 16 দিন বয়স তার। শান্ত চাহিনীর দৃঢ়তা, নম্রস্বরের গভীর বাচনভঙ্গি, সময় ভেদে স্বভাবের গম্ভীরতা, জহুরি একজোড়া দৃষ্টি দেখে বোঝার উপায় নেই সে এক ষোড়শী কন্যা। যত সময় বাড়ছে ততই বাড়ছে শাহিনুর শায়লার দৃঢ়তা, যে দৃঢ়তা দেখে বারংবার মুগ্ধ হচ্ছে ডক্টর প্রণয় চৌধুরী। শাহিনুরের অতি সুদর্শনীয় ষোড়শী দেহে যতবার দৃষ্টি যায় ততবারই তার পুরুষ দেহের সমস্ত ইন্দ্রিয় জেগে ওঠে। অদ্ভুত এক শক্তি দুমড়ে মুচড়ে দেয় তার দৃঢ় ব্যক্তিত্বকে। একই বিছানায় রাতের পর রাত কাটছে তাদের, বাড়ছে অনুভূতি। আজকাল এই অনুভূতি শাহিনুরকেও বেশ জব্দ করছে। বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকর্ষণ থাকাটাই স্বাভাবিক হয়, যদি স্বামী স্ত্রী, তাহলে আকর্ষণ না থাকাই অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। অনেকগুলো রাত দুজনেরই তীব্র অস্বস্তিতে কেটেছে। অজান্তে একে অপরের খুব কাছেও চলে এসেছে। যতবার কাছে এসেছে ততবারই অদৃশ্য এক বাধায় আবার দূরে সরেও গেছে। ইদানিং শাহিনুর নিজেকে বুঝতে পারছে না, যা হওয়ার নয় তাই যেন হচ্ছে। ডাক্তার সাহেবের প্রতি যত্নশীল হয়ে উঠেছে সে। যতদিন যাচ্ছে ডাক্তার সাহেব তার অভ্যাস হয়ে যাচ্ছে। অদ্ভুত এক মায়া শক্তি চুম্বকের ন্যায় তাদের যুক্ত করতে চাইছে। বিছানার দুপ্রান্তে দুজন থাকলেও তাদের শ্বাস প্রশ্বাস যেন একই সাথে চলছে। অসহনীয় কিছু অনুভূতিতে রাতের পর রাত তার বক্ষস্থল ক্ষতবিক্ষত হচ্ছে। প্রণয় সবটাই টের পায়, তবুও চুপ থাকে। সে কেবল সঠিক সময়ের অপেক্ষা করে, কিন্তু অন্তঃকরণ সে তো ধরা বাঁধা নিয়মে চলে না। তাই তো নিয়মের ঊর্ধ্বে গিয়ে বেনিয়মেই শাহিনুরকে লব্ধ করল প্রণয়। শুক্রবারের রাত ছিল সেদিন। রাত 11টা বেজে 35 মিনিট। প্রণয় কিছু দরকারি ফাইল ঘাটাঘাটি করছিল, আর শাহিনুর তার কয়েকটি শার্ট নিজ হাতে ইস্ত্রি করছিল। সহসা প্রণয় শাহিনুরের দিকে তাকালো। অতি সন্তর্পণে 5টা শার্ট ইস্ত্রি করে ভাঁজ করে যথাস্থানে রেখে দিল শাহিনুর। প্রণয় অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি শার্ট ইস্ত্রি করতে জানো? কীভাবে? শান্ত চাহনিতে চেয়ে নরম গলায় শাহিনুর জবাব দিল, বড় ভাবির থেকে শিখে নিয়েছি। শবনম এবং জেবার সঙ্গে ইদানিং বেশ ভাব হয়েছে শাহিনুরের। শবনমের থেকে খুঁটিনাটি অনেক বিষয়ই শিখে নিচ্ছে নিয়ম করে। এত সবের প্রণয়ের প্রয়োজন ছিল না। তার শার্ট ধৌত করা, ইস্ত্রি করা এসবের জন্য আলাদা লোক রয়েছে, কিন্তু শাহিনুর তাদের দিয়ে করায় না, সবটা নিজ হাতেই করে। এসবের মাঝে প্রণয় আনমনে খুঁজে নেয় এক গভীর শুদ্ধতম ভালোবাসাকে। সে ভালোবাসা যখন হৃদয়ে সূক্ষ্ম ব্যথা দেয়, নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। প্রণয়ও পারেনি, বাধাও দেয়নি শাহিনুর। প্রণয় যখন কক্ষের সমস্ত জানালা বন্ধ করে শাহিনুরের দিকে তাকিয়েছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর এক দৃশ্য দেখতে পেয়েছিল। শাহিনুর শায়লার লজ্জা পাওয়ার দৃশ্য, যে দৃশ্যে তার হৃদয়ের তোলপাড়কেও সূক্ষ্মভাবে অনুভব করতে পেরেছিল। এক ষোড়শী কন্যার হৃদয়ে চলা তুমুল আন্দোলনে যোগ দিয়েছিল সে, যার সমাপ্তিতে মেয়েটা ক্লান্ত হয়ে অসহনীয় যন্ত্রণায় চূড়ান্ত সুখে ছটফট করতে করতে ম্রিয়মাণ হয়ে পড়ছিল তার বক্ষতলে। প্রণয় প্রথমবারের মতো অনুভব করেছিল সেই নারীকে, যে নারী মিশে আছে তার মানসিক শান্তিতে, দৈহিক সুখেতে। কোথায় সেই দৃঢ়তা, কোথায় বা গম্ভীরতা? প্রকৃতির সকল নমনীয়তা, সংসারের সকল বাধ্যতা স্বীকার করে তার হৃদয় হারিনি, ঠিক তার হৃদয়ে ফিরেছে। প্রথম পূর্ণতার রাত্রিটায় প্রণয় এতটাই উন্মুক্ত ছিল যে কোনো দিকে বিন্দুমাত্র খেয়াল করেনি সে। কিন্তু দ্বিতীয় রাতে ঘনিষ্ঠ মুহূর্তে আচমকা তার দৃষ্টি এক জায়গায় স্থির হয়ে যায়। তৎক্ষণাৎ তড়িৎ বেগে এক হাতে শাহিনুরের গায়ে কাঁথা টেনে সরে যায় সে। নিমেষেই তার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করে। বড় বড় নিঃশ্বাস ত্যাগ করে পুরো শরীরে কাঁথা মুড়িয়ে শাহিনুরকে কোলে তুলে নেয়। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে স্নানাগারে ঢুকে পড়ে সে। লম্বা একটি সময় পর বেরিয়ে আসে প্রণয়, এসে সর্বপ্রথম কক্ষের বাতি জ্বালায়। ক্রোধে তার মুখটা ভয়ানক রূপ ধারণ করেছে। কোনো রকম গুরুগম্ভীর পা ফেলে শাহিনুরের জন্য প্রয়োজনীয় বস্ত্র নিয়ে স্নানাগারে দিয়ে পুনরায় বেরিয়ে আসে। পালঙ্কে বসে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলে। মিনিট কয়েকের ব্যবধানে শাহিনুরও বেরিয়ে আসে। এসে প্রণয়কে অস্থির চিত্তে বসে থাকতে দেখে। রুদ্ধশ্বাস ত্যাগ করে ধীর পায়ে এগিয়ে এসে স্বামীর পাশে বসে সে। এক হাত বাড়িয়ে প্রণয়ের বুকের বাম পাশটায় চেপে ধরে, মাথা নিচু করে সেখানটায় কান পেতে নিশ্চুপ হয়ে রয় অনেকটা সময়। প্রণয় স্থির হয়ে বসেই থাকে, তবে তার বক্ষস্তরের অস্থিরতা কিঞ্চিত হলেও কমেছে। তা টের পেয়ে মৃদু হাসে শাহিনুর। মাথা তুলে এক পলক প্রণয়ের দিকে তাকায়। উঁচু হয়ে ধীরে ধীরে কানের কাছে মুখ ঠেকায়। ফিসফিসে কণ্ঠ বলে, যে বুকে আমার শান্তি মেলে সে বুকে এত অস্থির করবেন না ডাক্তার সাহেব, আমার কষ্ট হয়।
প্রণয়ের দু চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে, ক্রোধে শরীরের রক্ত টকবক করছে, অথচ শাহিনুর শান্ত রয়েছে। এর পেছনের কারণ হচ্ছে প্রণয়ের অশান্ত রূপ। তাকে তো শান্ত থাকতেই হবে। শাহিনুর আবারও প্রণয়কে শান্ত করতে উদ্যত হলো, কিন্তু পারল না। তার পূর্বেই হিংসাত্মক চাহনিতে তাকালো প্রণয়। শাহিনুর শান্ত দৃষ্টিতে তাকে দৃঢ়কণ্ঠে বলল, আপনি শান্ত হন ডাক্তার সাহেব। আঙ্গুল দ্বারা তার ওষ্ঠ চেপে ধরল প্রণয়, দাঁতে দাঁত চেপে বলল, একদম চুপ। শাহিনুর সত্যি চুপ করলো, আর কথা বাড়ালো না। যাই হোক না কেন, স্বামীর সঙ্গে বেয়াদবি করার ইচ্ছে তার নেই। তাছাড়া যে নিকৃষ্ট ঘটনা ঘটেছে, এতে প্রণয়কে শান্ত থাকতে দেখাও কাম্য নয়। প্রণয় আর দেরি করল না, শাহিনুরকে চুপচাপ বসে থাকার আদেশ দিয়ে পুরো কক্ষের বাতি নিভিয়ে দিল। মধ্যরাত থাকায় অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল কক্ষটি। খুঁটখুটে অন্ধকারে অতি অল্প আলো খুব সূক্ষ্মভাবে নজরে পড়ে। প্রণয়ের নজরে পড়ল। শাহিনুর খেয়াল করলো প্রণয় ধীর পায়ে হাঁটাহাঁটি করছে। সহসা তার নজরেও সূক্ষ্ম এক আলোক রশ্মি বাড়ি খেল। নিখুঁতভাবে খেয়াল করলে বোঝা যাবে প্রণয় যেদিকে যাচ্ছে আলোটাও সেদিকে যাচ্ছে। এক পর্যায়ে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল প্রণয়। কপাট পদ্ধতির ড্রেসিং টেবিলের হাতলে দৃষ্টি নিক্ষেপ করলো সে। সঙ্গে সঙ্গে এক টানে খুলে আনলো গোপন ক্যামেরাটি। শাহিনুর ত্বরান্বিত হয়ে কক্ষের বাতি জ্বালালো। প্রণয় তর্জনী আঙ্গুল উঁচিয়ে চুপ করতে ইশারা করলো তাকে। শাহিনুর চুপ হয়ে গেল। প্রণয় অতি ক্ষুদ্র ক্যামেরাটি দ্রুত তার ডাক্তারি ব্যাগে ঢুকিয়ে ব্যাগটি আলমারিতে ঢুকিয়ে তালা বন্ধ করে দিল। শাহিনুর চুপচাপ দাঁড়িয়ে সবটাই দেখল। প্রণয় ধীর পায়ে এগিয়ে এসে আলতো হাতে তার কপোলদ্বয় চেপে ধরল, ললাটে গাঢ় একটি চুমো এঁকে দিল। শাহিনুর স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। তার শুভ্র মুখশ্রী রক্তিম আভায় ছেয়ে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে প্রণয় বলল, প্রযুক্তি আশীর্বাদ, প্রযুক্তি অভিশাপ। ওটা কী ছিল? ওটা এমন এক প্রযুক্তি যার নাম হেডেন ক্যামেরা। এর মাধ্যমে দূরে থেকেও এ কক্ষে কী হচ্ছে না হচ্ছে সবটাই দেখা যাবে। স্নানাগারে প্রণয় শুধু তাকে বলেছিল তাদের কেউ দেখছে, কিন্তু এভাবে এমন একটি কৌশল খাটিয়ে ভাবতেও পারেনি। প্রণয় ভেবেছিল সে অবাক হবে, কিন্তু শাহিনুর অবাক হলো না, শুধু তার চোয়াল শক্ত হয়ে উঠল। বলল, দুনিয়াটা এমন কেন ডাক্তার সাহেব? বদ্ধ ঘরে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে ওরা ছাড়লো না। প্রণয়ের চোখ দুটো কঠিন হয়ে এলো। শাহিনুরের মাথায় হাত রেখে আশ্বস্ত করে বলল, কিচ্ছু হবে না। আমার স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব আমারই। তার আগে তোমার একটি কথা দিতে হবে নূর। শাহিনুর আলগোছে প্রণয়ের বুকে মাথা রাখলো, বলল, বলুন। আমার সঙ্গে এ বাড়ি ছাড়তে হবে তোমায়। ছাড়বো ডাক্তার সাহেব, কিন্তু আমারও কিছু শর্ত রয়েছে। কি? বাইজি গৃহের ধ্বংস। প্রণয় নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে রইল। কোনো উত্তর না পেরে শাহিনুর মাথা তুলল। দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু বলছেন না যে? এখানে আমার কোনো হাত নেই। রাগ হলো শাহিনুরের। আক্রোশে ফেটে পড়ে বলল, আজ যদি আপনার ভাই হঠাৎ উধাও হয়ে যেত, আপনি কি খোঁজ করতেন না? কি বলতে চাও? আমার মান্নাত বাবু নিখোঁজ হয়ে গেল, অথচ এটা নিয়ে আপনার বিন্দু চিন্তাও দেখলাম না। তুমি ভালো করে জানো বাইজি গৃহ নিয়ে আমার মাথা ঘামায় না। আমি বাইজিদের ঘৃণা করি। আটকে উঠল শাহিনুর। শুষ্ক দৃষ্টিতে পলকহীন তাকিয়ে রইল ক্ষণকাল। প্রণয় তার হাত ধরে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাবে চলো। এক ঝটকায় হাত ছাড়িয়ে শাহিনুর বলল, ছুবেন না আমাকে। হোয়াট? পাগল হয়ে গেছো তুমি? চলো। বলে শাহিনুরকে টেনে পালঙ্কে বসালো। শাহিনুর শটাং হয়ে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, আমি বলেছি আপনি আমাকে ছুবেন না। ফোঁস করে নিঃশ্বাস ফেলল প্রণয়। সহসা শাহিনুরের কাঁধ চেপে ধরে ধমকে উঠল, সমস্যা কি? শাহিনুর বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে কাঁধ থেকে প্রণয়ের হাত জোড়া ছাড়িয়ে নিল। নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি বাইজি কন্যা ডাক্তার সাহেব। আপনি যাদের ঘৃণা করেন তাদেরই একজনের কন্যা আমি। এমনিতেই মেজাজ ক্ষিপ্ত হয়ে আছে, তারপরও শাহিনুর জেদে অসহ্য হয়ে উঠল প্রণয়। না পেরে জোরপূর্বক পালঙ্কে শুইয়ে দিল, গায়ের জোরে বাধ্য করলো চুপ থাকতে। আদর করলো অভিভাঙা ভাঙাতে, কিন্তু শাহিনুর ওই ধাঁচের মেয়েই না, সে তার জেদে অটল। প্রণয় যখন সোহাগে সোহাগে নিজ অষ্টধারা তার অধর স্পষ্ট করতে যাবে, শাহিনুর তখন রাগান্বিত হয়ে হস্ত দ্বারা বাধা দিল। অধৈর্য হয়ে প্রণয় বলল, আরে বাবা, আমি আমার শাশুড়ি মাকে ঘৃণা করি না, তাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। সে না থাকলে এমন সুন্দর জিনিস আমি পেতাম বলো? তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। তবুও নিবল না শাহিনুর, বরং দ্বিগুণ ফুঁসে উঠল। তার কলার ধরে শক্ত কণ্ঠে প্রশ্ন করলো, বাইজিদের কেন ঘৃণা করবেন আপনি? ওরা খারাপ, ওরা অহরহ পুরুষকে শরীর ছুঁতে দেয়, তাই? নূর। চমকে উঠল শাহিনুর। সহসা কলার ছেড়ে দিল, অনুতপ্তের সুরে বলল, ক্ষমা করবেন। প্রণয় মৃদু হাসলো, এক হাতে মাথায় আলতো করে হাত বুলালো। বলল, খুব রেগে গেছো, শান্ত হও। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে শাহিনুর বলল, আমি এখন অনেক কিছু বুঝি ডাক্তার সাহেব। আপনি বাইজিদের ঘৃণা করেন সেটাও বুঝি, কিন্তু কেন বলুন তো? ওদের দোষটা কোথায়? আমার আম্মার অতীত সবার জানা, তাই সেদিকে যাব না। কিন্তু আপনি কি জানেন বেশিরভাগ বাইজিদের এমন অতীত আছে? আর একটা কথা বলুন তো, বাইজিদের জমিদার বাড়িতে কেন রাখা হয়? চুপ করো। না, আমি চুপ করব না, কথা যখন উঠেছে আজ আমি বলবই।
শাহিনুরের দিকে ঝুঁকে থাকা প্রণয় ক্লান্ত হয়ে বালিশে মাথা রাখলো। দৃঢ় দৃষ্টিজোড়া স্থির রাখলো শাহিনুরের মুখ পানে। শাহিনুর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমার কাছে শুনেছি পূর্ব জমিদার না বিনোদনের জন্য, তাদের তুষ্ট সাধনের জন্য বাইজিদের নিয়ে আসতো। তাদের কাজ ছিল নাচ করে জমিদারদের মন জয় করা। দরিদ্র পরিবারের মেয়েরা টাকার অভাবে নৃত্য পেশাকে বেছে নিত। সহজে এইভাবে তারা উপার্জন করত। বাইজি মানে পেশাদার নর্তকী। নাচ দিয়ে জমিদারদের মনোরঞ্জন করাই তাদের কাজ। কিন্তু ধীরে ধীরে অধঃপতন ঘটল জমিদারদের। তারা বাইজিদের জন্য আলাদা বাড়ি তৈরি করলো, সেখানে স্থায়ী করলো তাদের। নাচ ভোগের পাশাপাশি শরীর ভোগ করার প্রস্তাব দিল। যেসব বাইজি এ প্রস্তাব সহজে মেনে নিত তাদের টাকা পয়সা সোনাদানায় ভরিয়ে দেওয়া হতো। যারা মানত না তাদের জোরপূর্বক নিজের শয্যা সঙ্গিনী করা হতো। অনেক বাইজিদের জমিদারের হাতে খুন হওয়ার গল্প ইতিহাসে লেখা আছে। অনেক বাইজিদের আত্মহত্যার কথা উল্লেখ আছে। বাইজিরা ঘৃণিত ছিল না, তাদের ঘৃণিত করা হয়েছে। আপনি বাইজিদের ঘৃণা করেন, অথচ তাদের যারা জন্ম দিল, যাদের জন্য জন্ম হলো, এই বাইজিদের তাদের সঙ্গেই একই ছাদের নিচে কাটাচ্ছেন। বাইজিদের খারাপ চোখে দেখেন কারণ তারা পতিতাবৃত্তি করছে, অথচ তাদের দিয়ে যারা এসব করাচ্ছে তারা ভদ্র সমাজেরই লোক। ভদ্র সমাজে জমিদারদের মাথায় করে রাখা হয়, আর বাইজিদের বলা হয় নিকৃষ্ট ঘৃণ্যতম মানুষ। আপনার বড় ভাইকে দুদিন বলতে শুনলাম আমি বেশ্যার মেয়ে। বাইজিরা নাকি বেশ্যাই হয়। তাহলে আমি বলতে পারি এই বেশ্যাদের জন্মদাতা জমিদাররা। আমার আম্মা যদি বেশ্যা হয়, আপনার আব্বা সেই বেশ্যারই জন্মদাতা। সহসা শাহিনুরের মুখে হাত চেপে ধরল প্রণয়। ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, ব্যাস। ঠাস করে হাত সরিয়ে দিল শাহিনুর। ক্ষণকাল চুপ থেকে সহসা শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়কে। বুকে মাথা রেখে শান্ত গলায় বলল, শুনতে খারাপ লাগছে ডাক্তার সাহেব, সত্যিটা সবসময় তিক্তই লাগে। এই বাইজিদের ঘৃণা করার আগে, এই বাইজিদের দিকে আঙ্গুল তোলার আগে আঙ্গুলটা আপনার আব্বার দিকে তুলবেন, আপনার পূর্ববংশীয় জমিদারদের দিকে তুলবেন। তাহলে আর ঘৃণা আসবে না, বরং করুণা আসবে ওদের জন্য, ঘৃণা আসবে নিজেদের জন্য। আমি সবাইকে ঘৃণা করি। আমি নিজের বাবা মাকে যেমন ভালোবাসি, তেমন ওদের কৃতকর্মের জন্য ঘৃণাও করি। আর এই ঘৃণার জন্য ছোট থেকে এ বাড়িতে দীর্ঘ সময় কাটাতে পারিনি। শক্ত গলায় জবাব দিল প্রণয়। শাহিনুর বলল, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, শুধু বোঝানোর জন্য বলেছি। প্রণয় নিশ্চুপ হয়ে রইল। শাহিনুর আরও গভীরভাবে তাকে জড়িয়ে ধরল। নরম গলায় বলল, আমার স্বামীর মনে কোনো ভুল ধারণা থাকুক তা আমি চাই না। শেষ বাক্য শুনতেই বড় করে একটি নিঃশ্বাস ছেড়ে শাহিনুরকে কঠিনভাবে জব্দ করল প্রণয়। শাহিনুর নিঃশব্দে ভালোবেসে বাকি রাতটুকু পার করল। ক্যামেরা বা আলোকচিত্রগ্রাহী যন্ত্র, ইংরেজিতে ক্যামেরা বা ফটোগ্রাফিক ক্যামেরা, আলোকচিত্র গ্রহণ ও ধারণের যন্ত্র। দৃশ্যমান স্থির বা গতিশীল ঘটনা ধরে রাখার জন্য এটি ব্যবহার করা হয়। যুগের সাথে পাল্লা দিয়ে মানবজাতি প্রযুক্তিমুখী হয়ে উঠেছে। হিডেন ক্যামেরা তেমনই একটি প্রযুক্তি, এটি গোপন আলোকচিত্রগ্রাহী যন্ত্র। এর সহায়তায় গোপনীয়ভাবে যেমন বিভিন্ন অন্যায় অনৈতিক কাজ ধরে ফেলা যায়, তেমনি বিভিন্ন অন্যায় কাজ হাসিল করাও যায়। যে কোনো কক্ষে গোপন ক্যামেরা খুঁজে পেতে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে, যে পদ্ধতি সম্পর্কে পূর্বেই অবগত ছিল প্রণয়। তাই বিকৃত মস্তিষ্কের কিছু ষড়যন্ত্রকে অতি সহজেই ধরে ফেলেছে সে। অনেক ক্যামেরাতে মোশন ডিটেক্টর থাকে, অর্থাৎ যে কক্ষ ক্যামেরাটি সেট করা থাকবে সে কক্ষে কোনো মানুষ থাকলে সে সেদিকে যাবে, ক্যামেরাও সেদিকে ঘুরে যাবে। এ ধরনের ক্যামেরা খুঁজে পেতে প্রথমে রুমের সব জানালা দরজা বন্ধ করে পুরো রুম অন্ধকার করে কিছু সময় অপেক্ষা করতে হবে। এবার কোনো শব্দ না করে রুমে এদিক ওদিক গেলেই দেখা যাবে গোপন ক্যামেরাটি তাকে ফলো করছে। রাত থাকায় প্রণয় ঠিক এই কৌশলটাই কাজে লাগিয়ে সফল হয়েছে। হীন এই মানসিকতাটি কার হতে পারে খুব ভালো করেই টের পেল, কিন্তু ফুটেজটি চেক করে যা দেখলো, এতে তার মাথায় যেন পুরো আকাশটাই ভেঙে পড়ল। পায়ের রক্ত মাথায় উঠে গেল, তার শরীরের শিরায় শিরায় অগ্নি জ্বলতে শুরু করলো। নিজ হাতে খুন করতে ইচ্ছে হলো নিজ সহোদরকে। ঘৃণায় মনটা বিষিয়ে উঠল। নিজের সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষিপ্ত বাঘের মতো হন্য হয়ে ডিউটি ছেড়ে ভর দুপুরে ছুটে গেল 5 ফোড়ন গৃহে। অঙ্গনকে দুপুরের ওষুধগুলো খাইয়ে কেবলই বের হয়েছে শাহিনুর, তখনই দেখতে পেল প্রণয় হনহনিয়ে দোতলায় যাচ্ছে। শাহিনুরও ছুটে গেল, কক্ষে ঢুকেই প্রশ্ন করলো, আজ আপনি এ সময়? পাথরের ন্যায় শক্ত হয়ে পালঙ্কে বসে আছে প্রণয়। শাহিনুর বুঝলো প্রণয়ের মেজাজ ঠিক নেই, তাই নিঃশব্দে তার পাশে বসলো। নরম কণ্ঠে বলল, আপনি কি জেনে গেছেন ক্যামেরাটি কে রেখেছে? সহসা অগ্নিচক্ষু নিক্ষেপ করল প্রণয়। বক্ষস্থল মৃদু কেঁপে উঠল শাহিনুরের। এক ঢোক গিলে কাপা কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? ক্রমশ চোয়ালদয় কঠিন হতে লাগলো প্রণয়ের। ক্ষীণস্বরে শাহিনুর বলল, এভাবে তাকাবেন না, আমি যদি কোনো অন্যায় করে থাকি সোজাসুজি বলুন। দাঁতে দাঁত চেপে দৃষ্টি সরিয়ে নিল। বড় বড় করে কয়েক দফা নিঃশ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে বলল, যতক্ষণ আমি চাইছি ততক্ষণ আমার সঙ্গে একটা কথাও তুমি বলবে না। ভ্রু কুঁচকে গেল শাহিনুরের, কিন্তু একটু অবাক হলো না। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে নিঃশব্দে পাশ থেকে উঠে দাঁড়ালো। বিন্দুমাত্র সময় অপেক্ষা না করে ত্বরান্বিত হয়ে কক্ষ ত্যাগ করলো একজন পুরুষ
মানুষ ভৃত্যকে দিয়ে তার জন্য লেবু পানি পাঠিয়ে দিল। তা দেখে প্রণয়ের কোদ আরও চওড়া হলো। লেবু পানির গ্লাসটা ছুঁড়ে মেলে ভৃত্যকে ভয়ানক কিছু হুঙ্কার ছাড়ল। স্বামী স্ত্রীর মান অভিমানের মাঝে বেচারা নিরপরাধ ভৃত্য হয়ে গেল ঘোর অপরাধী। সারাদিন আর প্রণয়ের সামনে এলো না শাহিনুর। খুব কষ্টে নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণ করলো প্রণয়। দিন পেরিয়ে রাত এলো। পালঙ্কের এক কোনায় স্থবির হয়ে শুয়ে পড়ল প্রণয়। শাহিনুরও দুনিয়ার সকল নীরবতাকে বরণ করে চুপটি করে শুয়ে পড়ল। দুজনের মাঝে দুহাত দূরত্ব, কিন্তু প্রণয়ের মনে হলো আজ তাদের মাঝে বিস্তর এক ফারাক রয়েছে। রাত যখন গভীর হলো, নিজের রক্তিম যুগল হঠাৎ মেলে তাকালো প্রণয়। পা পাশে তাকিয়ে শাহিনুরের পৃষ্ঠদেশ দেখতে পেল। ধীরে ধীরে ঘাড় এগিয়ে দিয়ে বোঝার চেষ্টা করলো সে ঘুমিয়েছে কিনা। যখন বুঝলো ঘুমিয়ে গেছে, তখন তড়িৎ বেগে পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালো। নিঃশব্দে বেরিয়ে গেল কক্ষ থেকে। প্রণয় কক্ষ ছাড়তেই শটান হয়ে বসলো শাহিনুর। রুদ্ধশ্বাস ছাড়ল সে। বক্ষস্থলে চিনচিনি এক ব্যথা অনুভব করলো। আকস্মিক একটি প্রশ্ন জাগলো মনে, কী লুকাচ্ছে ডাক্তার সাহেব? আমি কি ঠকে গেলাম? নিশুতি রাতে স্বামীর পিছু নিল শাহিনুর। পাঁচফোড়ন গৃহ ছেড়ে বেরিয়ে জঙ্গলের পথ ধরেছে প্রণয়। তাকে অনুসরণ করে এগোতে লাগলো সে। আকাশে এক ফালি চাঁদের দেখা মিলছে, অথচ কিরণ নেই। আজ বুঝি চাঁদের মন খারাপ? শাহিনুর শায়লার অন্তকোণের সকল বিষাদ গিয়ে ওই চাঁদেই ঠাঁই নিয়েছে বোধহয়। চারপাশে অন্ধকার একা একা নিবিড়ভাবে হেঁটে চলেছে শাহিনুর। আবছায়া দেখছে প্রণয়কে। বাতাসে ভেসে আসছে বিক্ষিপ্ত প্রণয়ের ঘরমাক্ত দেহের মাতোয়ারা সৌরভ। শাহিনুর লম্বা লম্বা শ্বাস নিচ্ছে আর হাঁটছে। ঘন জঙ্গলের ভিতর প্রবেশ করে সোজা রঙ্গনের কুটিরের ভিতর ঢুকে পড়ল প্রণয়। শাহিনুরের বুকটা থক করে উঠল। কুটিরের ভিতর সে প্রবেশ করতে পারবে না, তাই কুটিরে এক কোনায় কান সজাগ করে ঠায় দাঁড়িয়ে রইল। ভিতরের তাণ্ডবগুলো স্বচক্ষে দেখতে না পেলেও অনুভব করল। শুনতে পেল নিকৃষ্টতম বেঈমান পুরুষটির সঙ্গে তার প্রিয়তমের কথোপকথন। মদ্যপান করে কাউচের উপর একদম বুঁদ হয়ে শুয়েছিল লঙ্ঘন। সহসা হিংস্র বাঘের স্বরূপ আক্রমণ করলো প্রণয়। দুহাতে গলা টিপে ধরে গর্জে উঠল, আমি মান্নাত বাইজিকে খুন করেছি? আমি আমার স্ত্রীর কাছে মহান সেজে এক বাইজির কাছে নিজের পুরুষত্ব বিকিয়ে দিয়েছি? এটুকু বলেই জীবনের প্রথম ভয়ানক এক গালি দিল প্রণয়। বাঁচার তাগিদে দুর্বল শরীরে শক্তি সঞ্চয় করে খুব কষ্টে প্রণয়ের হাত ছাড়ালো রঙ্গন। বেসামাল কণ্ঠে বলল, আমাকে মাফ করো ভাই, আমাকে তুমি মাফ করো। এটুকু বাক্য উচ্চারণ করতে কষিয়ে পরপর দুটো থাপ্পড় লাগালো গালে। শুভ্র চোয়ালদয় মুহূর্তে 10 আঙ্গুলের রক্তিম ছাপ স্পষ্ট হয়ে উঠল। ভয়ে থরথর করে কাঁপছে রঙ্গন। তার সে ভয়কে পরোয়া না করে বলিষ্ঠ হস্তে আবারও চেপে ধরল গণ্ডস্থলে। হ্যাংলা পাতলা দেহটি নিমেষেই একাতে উঁচু করে ফেলল। সে হাত নিজের দুহাতে চেপে ধরে ছাড়াতে চেষ্টা করেও ব্যর্থ হলো রঙ্গন। সে বুঝে গেল আজ প্রণয়ের মাঝে 10 পুরুষের শক্তি এসে ভর করেছে। আজ তার আর রেহাই নেই। রাগে দুঃখে দু চোখ উপচে অশ্রু ঝরতে শুরু করলো তার। সবশেষে বারবার সেই অপরাধী। এক ভাই অপরাধ করতে বাধ্য করবে, আরেক ভাই সে অপরাধের শাস্তি দেবে। জীবনের প্রতি সত্যি ঘৃণা জন্মালো তার। রুদ্ধ হয়ে আসা শ্বাসে কোনো রকমে উচ্চারণ করলো, আমার মনকে বাঁচাতেও বাচ্চাটাকে বাঁচাতে এসব করতে বাধ্য হয়েছি ভাই। সহসা ছেড়ে দিল প্রণয়। মুখ থুবড়ে মাটিতে পড়ল রঙ্গন। গর্জে উঠল, তুই আমার ভাই হতে পারিস না, তুই পলাশের ভাই, তুই আমার রঙ্গন হতে পারিস না। থরথর করে কাঁপতে কাঁপতে মুখ উঠিয়ে মাটিতেই বসে রইল রঙ্গন। দু হাতে চোখের পানি মুছে নিয়ে ভাঙ্গা কণ্ঠে বলল, আমি যদি এসব না করতাম তাহলে মেজো ভাই মনকে বাঁচতে দিত না, ওর অনাগত সন্তান পৃথিবীতে আসতে দিত না। আমি যদি নূরকে এক রাতের জন্য ওর শয্যা সঙ্গিনী করতে না পারি, তাহলে আমার মনকে মেরে ফেলবে। আমার মনের বাচ্চাটাকে দুনিয়ার আলো বাতাসে আসতে দেবে না। ক্রোধে কাঁপতে শুরু করলো প্রণয়। পলাশের করা প্রতিটি পরিকল্পনা রঙ্গনের থেকে শুনল। সবটা বলে রঙ্গন উঠে দাঁড়ালো। প্রণয়ের মুখোমুখি হয়ে বলল, আমি আমার ভালোবাসার জন্য এসব করতে বাধ্য হয়েছি। তুই তোর ভালোবাসার জন্য যেমন ওর জীবনটা নরক করে দিতে প্রস্তুত, আমি আমার ভালোবাসার জন্য তোর জীবন নরক করতে প্রস্তুত মেরা ভাই। এটুকু বলতেই রঙ্গন প্রণয়ের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। বলল, তুমি নূরকে নিয়ে এখান থেকে চলে যাও ভাই, মেজর ভাই ভয়ঙ্কর পরিকল্পনা করে রাখছে। আমার সহায়তা না পেলে মুনতাহাকে শেষ করে দেবে। যে কোনো মূল্যে নিজের চাহিদা সে পূরণ করবেই। মনের জন্য সব পারি আমি, প্রয়োজনে নিজের জীবনটাও বাজি রাখতে পারবো। এক লাথিতে ছিটকে পড়ল রঙ্গন। চোখ মুখ খিচিয়ে ক্রোধে ফেটে পড়া কণ্ঠে প্রণয় বলল, রঙ্গন, যে ভালোবাসা থেকে তুই হারাম হালাল কোনোরূপেই পাসনি, সেই ভালোবাসার জন্য নিজের ভাইয়ের বিরুদ্ধে এমন ভয়ানক ষড়যন্ত্র করলি? তাহলে ভেবে দেখ, যে ভালোবাসাকে সম্পূর্ণ হালাল রূপে পেয়েছি আমি, শুদ্ধ ভালোবাসায় যাকে এই বাহুডোরে বেঁধেছি, যে মেয়েটা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে, তার শরীরের ঘ্রাণে ডুবে আমার প্রতিটি রাত কাটছে, আমার অর্ধেক অঙ্গ যেই মেয়েটা, সেই মেয়েটার জন্য আমি কি করতে পারি? ভয়ে কেঁপে উঠল রঙ্গন। প্রণয় তার ভয়াতুর দৃষ্টি দেখে তাচ্ছিল্য হেসে বলল, আম্মা আমাকে কসম দিয়েছে, সেটা আমি ভুলিনি।
তোর মস্তিষ্ক সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে আমার। তোকে সোজা করার জন্য বেশি পরিশ্রম লাগবে না। সারা জীবনের মতো আমার কাছে বন্দি থাকবি তুই। এতে আম্মার কসম খুব ভালোভাবে মানা হবে। তার ছোট পুত্রকে যেমন জানে রক্ষা করা হবে, তেমনি সকল অন্যায় পাপাচার থেকেও মুক্ত রাখা হবে। আমার মনের কি হবে? কাতর স্বরে প্রশ্নটি শুনতে বাঁকা হেসে প্রণয় বলল, প্রেরণা চৌধুরীর প্রিয় জিনিসগুলোর প্রতি আঘাত করা এত সহজ নয় রঙ্গন। এই মুহূর্তে তোকে আমার খুন করে ফেলা উচিত ছিল, কিন্তু প্রেরণা চৌধুরীর প্রিয় জিনিস বলে পারলাম না। রঙ্গন আর কিছু বলল না, নিশ্চুপ হয়ে রইল। প্রণয় এবার কঠোর স্বরে আরেকটি প্রশ্ন করল, মান্নাত বাইজির আসল খুনিকে কেন বাঁচাতে চাইছিস তুই? কে সেই লোক যার জন্য আমাকে মিথ্যা অপবাদ দিতেও তোর বিবেকে বাঁধল না? রঙ্গন কম্পিত স্বরে বলল, মেঝো ভাই। রুদ্ধশ্বাস ছেড়ে প্রণয় বলল, কী দরকার ছিল এসবের? পাপের বোঝার কত ভারী করবে পলাশ চৌধুরী? রঙ্গন এবার সবুরুদ্দিনকে উদ্দেশ্য করে বিশ্রী ভাষায় একটি গালি দিল। বলল, তোমার আর নূরের বিয়ের পেছনে মান্নাতের অনেক বড় একটি অবদান রয়েছে। সবুরুদ্দিন মেঝো ভাইকে এসব কানপড়া দিয়ে রাগিয়ে দিয়েছে। আর মেঝো ভাই আবারও চোয়াল শক্ত হয়ে গেল প্রণয়ের। দুহাত মুষ্টিবদ্ধ করে বলল, সবুরুদ্দিন, অবাক হচ্ছ তুমি? আমিও হয়েছিলাম মাটির মতো নরম দয়ালু মানুষটার আসল রূপ সম্পর্কে জানতে পেরে। সবটা খুলে বল। কিঞ্চিত ইতস্ততভাবে রঙ্গন বলল, বাইজি রূপসীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে হঠাৎ পাশের কক্ষ থেকে মৃদু গোঙানি শুনতে পাই। রূপসীর দিকে ভ্রু কুঁচকে তাকাতে এসে বলল চুমকির কণ্ঠ, আমার জানা মতে বড় ভাই বা মেঝো ভাই সেদিন বাইজি গৃহে আসেনি, আমাদের কোনো অতিথিও আসেনি। তাছাড়া বাইজিদের ছুটির রাত ছিল সেদিন, আমি ছাড়া কারো আসার কথা না। তাই অবাক হয়ে বললাম, কে? রূপসী মুচকি এসে ফিসফিসেলে বলল, সবুরুদ্দিন। আমি বিস্মিত হয়ে ওর থেকে সরে গেলাম। বললাম, ছি, চুমকির রুচি এত খারাপ? জমিদারের টকবগে যুবকদের ছেলে শেষমেশ কুচকুচে কালো বয়স্ক সবুরুদ্দিনের সঙ্গে? রূপসী মুখ ফসকে বলল, তা নয়তো কী করবো, মান্নাত বাবুর মতো জান দিব নাকি? মান্নাত বাবু জানের ভয় না করলেও আমাগো চুমকির জানের ভয় আছে। আমার তো ডর লাগে না, জানি কবে ওই বুড়িটার নিচে আমারও পরাণ লাগে। এসব কথা শুনে মাথা খারাপ হয়ে গেল আমার। বললাম, মানে কি বলছো তুমি? ভয়ে কুকড়ে গেল রূপসী। সত্যিটা কোনোভাবেই বলতে চাইল না। সত্যিটা বের করার জন্য ওর উপর টর্চার করতে হয়েছে। ওই যে জানের ভয় আছে, তাই সত্যিটা আমাকে বলেই দিছে সেদিন, যে সবুরুদ্দিন বাবার মতো স্নেহ করত, যে সবুরুদ্দিনকে বাবার মতো সম্মান করতো শারমিন বাইজি, মান্নাত বাইজি। শারমিন বাইজির মৃত্যুর পর সেই সবুরুদ্দিনের আসল রূপ বেরিয়ে আসে। নিঃসন্দেহে শারমিন বাইজিকে ভয় করতে বলেই বেঁচে থাকা অবস্থায় আসল রূপটা মুখোশের আড়ালে ঢাকা পড়েছিল। যেই বাইজি গৃহ থেকে শারমিন বাইজির অস্তিত্ব হারিয়ে গেল, সবুরুদ্দিনও নিজের হীন মানসিকতা ফুটিয়ে তুলল। এক রাতে মান্নাত বাইজির কক্ষে যায় সবুরুদ্দিন। সময়টা তোমাদের বিয়ের গুটি কয়েক আগের। মাঝরাতে মান্নাত সবুরুদ্দিনকে দেখে বেশ অবাক হয়। কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চায়। সবুরুদ্দিন বুকে ব্যথার বাহানা দিয়ে মান্নাতের কক্ষে ঢুকে। মান্নাত সত্যি তাকে বিশ্বাস করে সেবা করতে চায়, কিন্তু ধীরে ধীরে সবুরুদ্দিনের ভাবসাব স্পর্শ হয়ে উঠলে প্রতিবাদ করে। অনেক জোর জুলুম করেও মান্নাতকে বাগে আনতে পারে না। শেষে মান্নাত তাকে আঘাত করে, চিৎকার করে সকল বাইজিদের ডেকে আনে। বেশ হেনস্থা হয়েই সবুরুদ্দিন চলে যায়। এরপর ছলে বলে কৌশলে অনেকবার মান্নাতকে কাছে টানার চেষ্টা করে, নিজের কামনা বাসনা জানায়, লাভ হয় না। শেষে হুমকি দেয়, সে যদি তার কাছে ধরা না দেয় ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। এখন বাইজি গৃহের সবাই সবুরুদ্দিনকে জমের মতো ভয় করে। মান্নাত বাজির সঙ্গে কী ঘটেছে সকলে না জানলেও হঠাৎ তার এভাবে উধাও হয়ে যাওয়াতে ভীষণ ভয় পেয়েছে তারা। সবুরুদ্দিন মান্নাতকে ব্যবহার করেই এখন রাতের পর রাত বাইজিদের সঙ্গে কাটায়। কথোপকথনের এ পর্যায়ে শ্বাসরুদ্ধ করে নির্লিপ্ত ভঙ্গিতে শাহিনুর বাইজি গৃহের উদ্দেশ্যে পা বাড়ায়। তার শ্বাস নিশ্চল, দৃষ্টি স্থির। এতগুলো নির্মম সত্যি জেনেও তার হৃদয়ের স্পন্দন বাড়েনি, দৃষ্টি ঝাপসা হয়নি, দুঃখ পায়নি, কষ্ট হয়নি। তার শরীর এবং মনের গুমুটভাবে প্রকৃতির হিমশীতল বাতাসে সে একটু ছুঁয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। আকাশে মেঘ গর্জে উঠল, তবু একটু কেঁপে উঠল না সে। জগতের কোনো দুঃখ কষ্টই তাকে ছুঁয়ে দিতে পারল না। মানুষদের কর্মকাণ্ডগুলো এখন তাকে অবাক করে না। আকস্মিকভাবে কোনো ঘটনা ঘটে গেলেও বিস্ময় জাগে না মনে। যার জীবনে সুখ আসার আগেই দুঃখ জায়গা করে নিয়েছে, তার জীবনে নতুন দুঃখের আগমন হলে তেমন প্রতিক্রিয়া সত্যি আসে না। আমার মৃত্যুর পর প্রিয় বুবুর খণ্ডিত দেহের টুকরো যেদিন স্বচক্ষে দেখেছিল, স্বহস্তে স্পর্শ করেছিল, সেদিন থেকেই জগতের কোনো দুঃখ কষ্ট ছুঁতে পারে না তাকে। তার কাছে জগৎ মানে বিশ্বাসঘাতকদের আস্তানা, যে আস্তানায় আবেগ, অনুভূতি, চোখের পানি, হাহাকারগুলো বড়ই হাস্যকর। ভোর 5টা। ঘুমন্ত শাহিনুরের ললাটে গাঢ় একটি চুমু খেলো প্রণয়। কানের কাছে মুখ ঠেকে ফিসফিস করে ডাকলো, বউ। নড়ে চড়ে উঠল শাহিনুর। পিট পিট করে এক পলক তাকিয়ে পিঠ ঘুরিয়ে শুয়ে রইল। ঈষৎ হেসে পেছন থেকেই জড়িয়ে ধরল প্রণয়। ঘাড়ে নাক ঘষতে ঘষতে মৃদুস্বরে ডাকলো, বউ। সহসা শাহিনুর তার দিকে ঘুরে তাকালো। অগ্নি চক্ষুতে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, কথা বলার সময় হয়েছে আপনার? আমার তো হয়নি।
প্রণয় মুচকি হেসে কিছু বলতে উদ্যত হতেই বাইরে হট্টগোল শুনতে পেল। বাইজি গৃহের প্রবেশদ্বারের সম্মুখে সবরুদ্দিনের রক্তে রঞ্জিত গলাকাটা লাশ পড়ে আছে। একটি দেহ দ্বিখণ্ডিত অবস্থায় পড়ে আছে ভূমিতে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর একটা কমেন্ট বক্সে সুন্দর একটা মন্তব্য করে যান। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।